আজকের ক্লাস শুরু হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট দিয়ে। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কাকে বলে? মার্কেটের প্রচুর ভাগ রয়েছে, অনেক প্রকারভেদ আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা পড়বো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো পারফেক্ট কম্পিটিটিভ বা কম্পিটিশন কাদের মধ্যে হয়? সমজাতীয় বা একই ধরনের জিনিসপত্র বা একই ক্লাসের ছেলেমেয়েদের মধ্যেই কম্পিটিশন হয়। তো সেই হিসেবে সেই কথাটা মাথায় রেখে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কাকে বলে বুঝবো। ফার্স্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। আমরা আগে আগে একটু প্র্যাকটিক্যালি নলেজ বুঝে নিই যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আমরা কোন মার্কেটগুলোকে বলতে পারি। সাপোজ ধরে নাও আমাদের এখানকার নর্মাল মার্কেট যেগুলো সবজি বাজার, সবজি বাজারে প্রচুর সবজি বিক্রেতা আছে। প্রত্যেক সবজি বিক্রেতার কাছে কম বেশি একই ধরনের সবজি বিক্রি করে। কেউ আলু বিক্রি করলে পাশের বিক্রেতার কাছেও আলু পাওয়া যাবে, কেউ পেঁয়াজ বিক্রি করলে পাশের বিক্রেতার কাছেও পেঁয়াজ পাওয়া যাবে। তার মানে কি, সমস্ত বিক্রেতা একই বাজারের মধ্যে যত যত রকমের সবজি বিক্রেতা আছে এক জায়গাতেই বসে, তারা একে অপরের সাথে কম্পিটিশন করে কার দ্রব্য বেশি বিক্রি হবে, তাই নয় কি? মানে যে সমজাতীয় দ্রব্য বিক্রি করছে সে অলওয়েজ চাইবে আমার কাছে কাস্টমার বেশি আসুক। সুতরাং এখানে বলা হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। অসংখ্য বলতে এমন একটা সংখ্যাকে বোঝায় যেটা হাতে গুনে শেষ করা যায় না। তার মানে আমরা সবজির মার্কেট বলো, মাছের বাজারের মার্কেট বলো, আচ্ছা, যদি বলা হয় জামা কাপড়ের মার্কেট, আচ্ছা যদি বলা হয় যেরকম কিছুদিন আগে আমরা এক জায়গায় দেখেছিলাম যে প্রচুর পরিমাণের খাবারের দোকান বা ফুচকাওয়ালা পর পর বসে আছে, তার মানে তাদের জন্যও কি একে অপরের সাথে একজন আরেকজনের কম্পিটিটর। ঠিক আছে? তো তাই জন্য বলা হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা, যেটা হাতে গুনে শেষ করা যায় না। তো এখানে কি ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট, অবাধ প্রবেশ এবং প্রস্থান, যে কেউ যখন তখন এই সেলার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারে, যারা যখন খুশি এই মার্কেট থেকে বেরিয়েও যেতে পারে। যদি বলা হয় এখন সবজির মার্কেট, কোনো একজনের ইচ্ছে হলো সে ওখানে গিয়ে সবজি নিয়ে বসতে পারে বিক্রি করার জন্য, কেউ তাকে বাধা দেবে না। পরের দিন যদি ইচ্ছে না হয় সে ওখান থেকে বেরিয়ে যেতে পারে, তাতেও কেউ কাউকে বাধা দেবে না। এখানে বাধা দেওয়ার কথা মেনলি বলা হচ্ছে সরকারের কোনো হস্তক্ষেপ আছে কিনা। ঠিক আছে, সরকারের থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, হোমোজেনিয়াস প্রোডাক্ট বা সমজাতীয় দ্রব্য। সমজাতীয় দ্রব্য বলতে এক্ষুনি বললাম কি, কম্পিটিশন কাদের মধ্যে হয়? যারা একই ধরনের দ্রব্য বিক্রি করে বা একই জাতীয় সেই দ্রব্যের মধ্যে বা সেই ধরনের লোকেদের মধ্যে কম্পিটিশন হয়। তো সমজাতীয় দ্রব্য কি বলছে? একই ধরনের দ্রব্য যেহেতু বিক্রি করছে, তাই জন্য এরা কোন মার্কেটের আন্ডারে পড়ছে? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এক্সাম্পল কি, যদি বলা হয় কোনো সবজির মার্কেটে একজন সবজিওয়ালা যে সবজি বিক্রি করছে, পাশের সবজিওয়ালাও সেম সবজি বিক্রি করছে, তার মানে সমজাতীয় দ্রব্য। এও ক্যাপসিকাম বিক্রি করছে, পাশের সবজিওয়ালাও ক্যাপসিকাম বিক্রি করছে, সমজাতীয় দ্রব্য। ওকে, তো ফোর্থ পয়েন্ট বলছে ফার্ম আর ইন্ডাস্ট্রি। তার মানে এই মার্কেটে ফার্ম আলাদা, ইন্ডাস্ট্রি আলাদা। এখানে ফার্ম বলতে সিম্পলি বোঝায় একজন ইন্ডিভিজুয়াল সেলারদেরকে। তো কি বলা হচ্ছে এখানে? ফার্ম হচ্ছে প্রাইস টেকার, দাম গ্রহিতা, আর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রাইস মেকার বা দাম নির্ধারক, যে দাম নির্ধারণ করে দেয়। তারা সিম্পল একটা কথা বলো, কোনো একটা পারফেক্ট রুটের যদি আমি অটোর কথা বলি, অটো ইন্ডিভিজুয়াল একজন লোক চালায়, সেই কি একটা রুটের দাম সে নিজে নির্ধারণ করতে পারে না। অলরেডি অটো ইউনিয়ন সেটা সেট করে রাখে যে এই রুটের অটো ভাড়া সাপোজ 20 টাকা, তাহলে যদি কেউ ওই রুটে অটো বার করে তাহলে তাকে সেই দামটাকেই অ্যাডপ্ট করতে হয়। তার মানে সেই ইন্ডিভিজুয়াল সেলার হওয়া সত্ত্বেও তার কিন্তু দাম নির্ধারণ করার কোনো স্বাধীনতা নেই। দাম নির্ধারণ অলরেডি হয়ে রয়েছে, প্রত্যেকটা সেলারকে সেই দামটাকে অ্যাডপ্ট করে নিতে হয়। ঠিক আছে, তাই জন্য বলা হচ্ছে ফার্ম হচ্ছে প্রাইস টেকার। এটা তো গেল অটো রুটের কথা। আমি এতক্ষণ ধরে তোমাদের বললাম সবজি বাজার।
তো পার্টিকুলার কোনো একটা মার্কেটে ধরে নাও প্রচুর সবজিওয়ালা বসে আছে, একজন ক্যাপসিকাম বিক্রি করছে আর একজনও পাশে ক্যাপসিকাম বিক্রি করছে। তো একজন যদি ক্যাপসিকাম 10 টাকা পিসে দেয়, পাশের জন যদি বলে যে না আমি 6 টাকা পিসে দেবো, তাহলে সেই সবজিওয়ালা কি তাকে টিকতে দেবে? অবভিয়াসলি না। আর সে যদি দাম বেশি পরিমাণে ধার্য করে যে আমি বেশি প্রফিট করব, আমি 10 টাকার বদলে 15 টাকা নেব, তাহলে তার কাছে কাস্টমার যাবে না। সুতরাং অলরেডি সেই সবজিওয়ালা যে মার্কেটে সবজি বিক্রি করতে ইচ্ছুক, তাকে ওখানে কী দাম চলছে সমস্ত সবজির সেটা আগে থেকে জেনে নিতে হবে, সেই দাম অনুযায়ী সে বিক্রি করবে। তাই জন্য বলা হয় প্রত্যেকটা সেলার ইন্ডিভিজুয়ালি দাম গ্রহীতা। সে নিজের দ্রব্য নিজে বিক্রি করতে চাইলেও সে কখনো দাম নিজে থেকে নির্ধারণ করতে পারে না। ইন্ডাস্ট্রি দাম নির্ধারণ করে এবং প্রত্যেকটা সেলার সেই দামেই মার্কেটে দ্রব্য বিক্রি করে। তো এবার হচ্ছে ইন্ডাস্ট্রি কাকে বলবো। ইন্ডাস্ট্রি হচ্ছে এক একজন ইন্ডিভিজুয়াল সেলারদেরকে একসাথে নিয়ে বলা হয় ইন্ডাস্ট্রি। সাপোজ বলা হয় মোবাইলের যদি ইন্ডাস্ট্রির কথা বলা হয়, ভিভো একটা কোম্পানি, ওপো একটা কোম্পানি, স্যামসাং একটা কোম্পানি, তার মানে এরা হচ্ছে আলাদা আলাদা ফার্ম বা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেলার। এদেরকে একসাথে করে যে শিল্পটা তৈরি হয়, ইন্ডাস্ট্রির বাংলা কি? শিল্প। এটাকে বলা হয় মোবাইল ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে মোবাইল ইন্ডাস্ট্রির কথা যদি বলা হয়, কোনো একটা পার্টিকুলার ফিচারের ফোন, যেরকম 5G হবে, স্ন্যাপড্রাগন হবে, আচ্ছা কি বলে 3টে ক্যামেরা থাকবে, এরকম একটা ফোনের বেসিক দাম অটোমেটিক্যালি ফিক্সড হয়ে থাকে। এবার ইন্ডিভিজুয়াল সেলাররা কী করে, তার সাথে ফিচার কিছু কিছু আলাদা অ্যাড করে দিয়ে তারা নিজেদের মতো দাম ফিক্সড করে। কিন্তু এই দামের মধ্যেও কিন্তু খুব একটা তফাৎ থাকে না, খুব বেশি হলে 3 থেকে 4 হাজার টাকা তফাৎ দেখা যায়। ওকে, তার মানে কি বুঝলাম, ইন্ডাস্ট্রি আগে থেকে প্রাইস মেক করে রাখে এবং সেই প্রাইসটা কে অ্যাডপ্ট করে? ফার্ম। সেই দামেই ফার্মকে মার্কেটে বিক্রি করতে হয়। ওকে, তো এখানে আমি একটা এক্সাম্পল, একটা ছক নিয়েছি, একটু দেখবে। কোয়ান্টিটি, কিসের কোয়ান্টিটির কথা বলা হচ্ছে? সেলিং কোয়ান্টিটি। আর এটা কি? পি ফর প্রাইস। ওকে, এটা হচ্ছে টোটাল রেভিনিউ, এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আমি কি বলেছি? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস যা, সেটাকে নিয়েই প্রত্যেকটা সেলারদেরকে কাজ করতে হয়। তারা প্রাইস বাড়াতেও পারে না, তারা প্রাইস কমাতেও পারে না। তার মানে আমি 5টা কোয়ান্টিটি বিক্রি করি কিংবা 10টা কোয়ান্টিটি বিক্রি করি, আমাকে ওই একই দামে বিক্রি করতে হবে। তাই জন্য পারফেক্ট কম্পিটিশন মার্কেটে প্রাইস সবসময় সেম থাকবে, 10 10 10 10। ওকে, ভাবো কোনো একটা অটোওয়ালা যদি চায় আজকে আমি দিনে বেশি টাকা ইনকাম করব, তাহলে সে কি প্যাসেঞ্জারের কাছ থেকে বেশি টাকা ধার্য করতে পারবে? অবভিয়াসলি না। তাহলে তার কাছে একটাই মাত্র উপায় থাকে, কোয়ান্টিটি অফ ট্রিপ বাড়িয়ে দাও। আগে যে যদি সে 15টা ট্রিপ খাটে, তাহলে আজকে তাকে 20টা ট্রিপ খাটতে হবে, তবেই তার ইনকাম বেশি হবে। আদারওয়াইজ প্রাইস বাড়িয়ে ইনকাম করার মতো পজিশন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে অন্তত নেই। ওকে, তাহলে এবার দেখা যাক কোয়ান্টিটি অফ সেলিং। কোনো সেলার যদি একটা কোয়ান্টিটি বিক্রি করে, প্রাইস ধার্য করে 10 টাকা, তাহলে টোটাল রেভিনিউ, দ্যাট মিন্স ইনকাম, টোটাল রেভিনিউ হাতে কত টাকা আসছে? 10 টাকা। দুটো কোয়ান্টিটি বিক্রি করছে 10 টাকা দামে, তাহলে কত আসছে? 20 টাকা। 3টে কোয়ান্টিটি বিক্রি করছে 10 টাকা দামে, কত আসছে? 30 টাকা। 4টে কোয়ান্টিটি 40 টাকায়, 5টা কোয়ান্টিটি 50 টাকায়। এই হচ্ছে আমার টোটাল রেভিনিউয়ের গল্প, টোটাল রেভিনিউ। তাহলে টোটাল রেভিনিউকে যদি আমরা গ্রাফে একটু গ্রাফ করতে যাই, তাহলে টোটাল রেভিনিউ কার্ভটা কেমন হবে? এখানে নিয়েছি আমি কোয়ান্টিটি অফ সেলিং, এখানে নিয়েছি টোটাল রেভিনিউ। কোয়ান্টিটি অফ সেলিং যত বাড়বে, টোটাল রেভিনিউয়ের পরিমাণও তত বাড়বে। ঠিক, তার মানে কোয়ান্টিটি অফ সেলিং আর টোটাল রেভিনিউয়ের মধ্যে পজিটিভ রিলেশন। তাই জন্য যদি এটা গ্রাফে আঁকা যায়, তাহলে টোটাল রেভিনিউ কার্ভ অলওয়েজ বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হবে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। পরের কি আছে? পরের রোতে আছে, পরের কলামে আছে AR, অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কী করে পাওয়া যায়? টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি অফ সেলিং দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাব অ্যাভারেজ রেভিনিউ। তাহলে এখানে টোটাল রেভিনিউ কে কে আছে? 10 ডিভাইডেড বাই 1 পাবো কত? 10। টোটাল রেভিনিউ 20 ডিভাইডেড বাই 2 পাবো কত?
10, টোটাল রেভিনিউ 30 ডিভাইডেড বাই 3 পাবো কত 10, পরেরটাও 10, তারপরেরটাও 10। ক্লিয়ার? মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ কী করে পাওয়া যায়? এক ইউনিট এক্সট্রা বিক্রি করে এক্সট্রা কত টাকা ইনকাম করতে পেরেছি। আবারও বলছি, এক ইউনিট এক্সট্রা বিক্রি করলে এক্সট্রা কত ইউনিট ইনকাম করতে পেরেছি। ভালোভাবে দেখবে, যখন আমি ফার্স্ট কোয়ান্টিটি বিক্রি করলাম কত টাকা এক্সট্রা পেলাম? 10। কেন এক্সট্রা বলছি? কারণ তার আগে আমি কোনো ইউনিট বিক্রি করিনি, দ্যাট মিনস দিস ইজ মাই ফার্স্ট ইউনিট অফ সেলিং, তার জন্য এটা আমার কাছে ফার্স্ট এক্সট্রা ইউনিট। সেকেন্ড, এক ইউনিট এক্সট্রা বিক্রি করার জন্য এক্সট্রা কত টাকা পেয়েছি? 20 মাইনাস 10, কত পেলাম? এক্সট্রা 10। এক ইউনিট এক্সট্রা বিক্রি করার জন্য এখান থেকে এখানে এক্সট্রা কত পেয়েছি? 10। এক ইউনিট এক্সট্রা আবার 3 থেকে 4, দ্যাট মিনস এক ইউনিট এক্সট্রা বিক্রি করার জন্য 30 থেকে 40 এক্সট্রা কত টাকা পেয়েছি? 10। নেক্সটও 10। তার মানে কোথাও না কোথাও বলা যায় পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটাই আমার প্রাইস, সেটাই আমার অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড সেটাই আমার মার্জিনাল রেভিনিউ। সো এখানে কি হয়? পি প্রাইস ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। ওকে, এবারে আমরা একটা গ্রাফে দেখাই যে কীভাবে ইন্ডাস্ট্রি দাম নির্ধারণ করে, দ্যাট মিন্স প্রাইস মেক করে, আর কীভাবে ইন্ডিভিজুয়াল ফার্ম সেই প্রাইসটাকে গ্রহণ করে মার্কেটে বিক্রি করে। একটা সিম্পল গ্রাফে বোঝাবো। আমরা অলরেডি পড়ে এসেছিলাম যে মার্কেটের দাম কিভাবে নির্ধারণ করা হয়, চাহিদা আর যোগানের ঘাত প্রতিঘাতে। সেমভাবেও একটা ইন্ডাস্ট্রির ডিম্যান্ড কার্ভ থাকবে D1, আর একটা সাপ্লাই কার্ভ থাকবে, নাম দিলাম S1। এই দুটো যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে মার্কেটে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং এই প্রাইসেই প্রত্যেকটা সেলার বা ইন্ডাস্ট্রি কি বলে গুডস সাপ্লাই দিতে রাজি থাকবে। ঠিক, তার মানে মার্কেটে অলরেডি একটা দাম ফিক্সড হয়ে আছে, যেটা হচ্ছে OP। কে ঠিক করেছে? ইন্ডাস্ট্রি। এই দামটা অলরেডি মার্কেটে চলছে, এই দামটাকে অ্যাডপ্ট করে নেবে প্রত্যেকটা ফার্ম বা প্রত্যেকটা সেলার, OP দাম। ঠিক, এবারে OP দাম, OP মানে হচ্ছে কত নিয়েছিলাম আমরা ওপরের ছকে? 10 প্রত্যেকটা ইউনিট। এক ইউনিট বিক্রি করলেও 10 টাকা, 2 ইউনিট বিক্রি করলেও 10 টাকা, 3 ইউনিট বিক্রি করলেও 10 টাকা, 4 ইউনিট বিক্রি করলেও 10 টাকা। তার মানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমার ডিম্যান্ড কার্ভ কেমন দেখতে হবে? কোয়ান্টিটি অ্যাক্সিসের প্যারালাল বা অনুভূমিক অক্ষের সমান্তরাল। তার মানে বলা যেতে পারে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটাই আমার ডিম্যান্ড কার্ভ, সেটাই আমার প্রাইস কার্ভ, সেটাই আমার AR অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এবং সেটাই আমার মার্জিনাল রেভিনিউ কার্ভ। কারণ AR আর MRও তো এখানে 10-10ই বেরিয়েছিল, যেটাই প্রাইস সেটাই AR সেটাই MR। ওকে, নেক্সট। প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন বা ডিটারমিনেশন অফ আউটপুট অ্যান্ড প্রাইস ইন শর্ট রান কি অ্যাপ্রোচে দেখাবো? MR অ্যান্ড MC অ্যাপ্রোচ দিয়ে। ঠিক আছে, তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ভারসাম্য কখন পেতে পারে বা কি 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 সিচুয়েশন আমার আসতে পারে? এখানে লসও হতে পারে, এখানে আমার প্রফিটও হতে পারে, এখানে আমার BEP দ্যাট মিন্স নো প্রফিট নো লস পজিশনও আসতে পারে। তিনটে ইন্ডিভিজুয়ালি আমি আলাদা আলাদা দেখাবো, একসাথে দেখাবো না, ভালো করে দেখবে। এখানে কন্ডিশন কি? ভারসাম্য ফুলফিল হওয়ার কন্ডিশন দুটো। ফার্স্ট কন্ডিশন MR ইকুয়াল টু MC হতে হবে, এবং MC MR রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। দ্যাট মিন্স আমরা যখন কস্ট পড়েছিলাম তখন এটা পড়েছিলাম। আচ্ছা, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এক্ষুনি দেখলাম MR রেখা কেমন দেখতে হয়? কোয়ান্টিটি অ্যাক্সিসের সমান্তরাল, এটা হচ্ছে আমার MR রেখা।
এখানে কি বলেছে, এমআর ইকুয়াল টু এমসি হতে হবে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। আমরা অলরেডি যখন কস্ট পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম মার্জিনাল কস্ট কার্ভ কেমন দেখতে হয়, কিছুটা এইরকম। তাহলে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় দাঁড়াচ্ছে, যেখানে এমসি এমআরকে এই বিন্দুতে ছেদ করেছে। তার মানে এই বিন্দু ধরেই অলওয়েজ ফার্ম উৎপাদন করবে এবং এখানেই প্রাইস নির্ধারণ করা যাবে। এখান থেকে আমার কোয়ান্টিটি সাপ্লাই হবে, ঠিক আছে, যেখানে ছেদ করবে। ঠিক, তার মানে এই কনসেপ্টটার উপর দাঁড়িয়ে পরের তিনটে টপিক। চলো, এক নম্বর গ্রাফ দেখাচ্ছি। দেখো, এক নম্বর গ্রাফে কি হচ্ছে, দুটো কন্ডিশন ফুলফিল হচ্ছে কি না সেটা দেখব। ফার্স্ট হচ্ছে এমআর কার্ভ। এমআর কার্ভ অনুভূমিক অক্ষের সমান্তরাল যাচ্ছে এবং এমসি কার্ভ এমআর কাজকে নিচ থেকে ওপরের দিকে ছেদ করছে। যেখানে ছেদ করছে সেখানে আমি নাম দিলাম এই বিন্দুটার এফ। ওকে, এফ বিন্দু, আর এখানে প্রাইস নিলাম P1। ঠিক, আচ্ছা, তো এই বিন্দু ধরেই আমার উৎপাদন হবে। তাহলে এই বিন্দু ধরে আমি উৎপাদন করছি কত পরিমাণ, OM1 পরিমাণ, রাইট। তাহলে এখানে আমাকে কস্ট কার্ভও আঁকতে হবে। আমি দুটো কস্ট কার্ভ আঁকছি, একটা এসি দ্যাট মিন্স অ্যাভারেজ কস্ট কার্ভ, আর একটা এভিসি দ্যাট মিন্স অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। ওকে, দেখবে আচ্ছা, তো এখানে কি হলো, যখন M1 পরিমাণ দ্রব্য OM1 পরিমাণ দ্রব্য উৎপাদন করছি, তখন আমি কত পরিমাণ কস্ট বিয়ার করছি আর কত পরিমাণ রেভিনিউ ইনকাম করছি, সেই দুটোর যেখানে মাইনাস প্লাস করা হলেই আমরা বুঝতে পারবো যে আমরা প্রফিট করছি না আমরা লসে আসি। দ্যাট মিন্স আমি কোনো দ্রব্য বিক্রি করে যতটা ইনকাম করলাম, সেখান থেকে ওই দ্রব্যটা বানাতে যত পরিমাণ আমার খরচা হয়েছে সেই খরচাটাকে বাদ দিলে আমি বুঝতে পারবো আমি প্রফিট করেছি অর লস করেছি। ঠিক, তাহলে OM পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কত পরিমাণ আমি রেভিনিউ করেছি, সেই রেভিনিউটা কোথা থেকে পাবো, এমআর বা এআর কার্ভ থেকে। যেটাই আমার এমআর কার্ভ সেটাই আমার এআর কার্ভ। তাহলে এখান থেকে খুঁজতে 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 যেতে হবে আমার এআর কার্ভে। তাহলে কত পরিমাণ আমি রেভিনিউ করেছি, এআর এআর তাহলে কত করেছি, OM1 FP1, এই পুরোটা জায়গার ক্ষেত্রফল যতটা আমি ততটা পরিমাণ প্রফিট করেছি। ঠিক, আচ্ছা, তাহলে এই OM1 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে আমার কতটা পরিমাণ খরচা করেছি কোন কার্ভ থেকে পাবো, অবভিয়াসলি কস্ট কার্ভ থেকে পাবো। তাহলে এটা খুঁজতে খুঁজতে যাই আমি কস্ট কার্ভ অবধি।
এইসিতেই যাব, এভিসিতে যাব না। কেন? কারণ এইসি আমাদেরকে দেখায় ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, দুটোই তো কস্ট বিয়ার করতে হয় রে বাবা উৎপাদন করতে গেলে। তাই জন্য এইসি কস্ট কার্ভে যাব। তাহলে এটা আমার কোথায় মিট করেছে সেটা আমি যদি এখান থেকে মেজার করি, তাহলে এটার একটা নাম দিলাম এইচ। ঠিক, তাহলে এখানে কে বড় দেখা যাচ্ছে? এখানে এআর বড় না এসি বড়? আমি রেভিনিউ করছি এতটা, খরচা করছি এতটা। ঠিক, তার মানে রেভিনিউ এখানে বড়, তার মানে এআর গ্রেটার দ্যান আমার এসি। ঠিক, তাহলে আমি প্রফিটে আছি না লসে আছি? যদি আমার ইনকাম কস্টের থেকে বেশি হয় তাহলে অবভিয়াসলি আমি কি থাকবো? প্রফিটে থাকবো। আচ্ছা, এসি এখানে কতটুকু? পুরোটা। ও M1 এখানে নাম দিলাম এস, এস এইচ। ঠিক, তাহলে প্রফিট আমার কোনটুকু জায়গা? এইটুকুনি জায়গা আমার প্রফিট। তাহলে প্রফিটটা কি হবে? এইচ এস এফ P1। বোঝাতে পেরেছি? ঠিক, চলো পরের গ্রাফ, 2 নম্বর গ্রাফ। কি আছে এখানে? আমি একটা এমআর কার্ভ এঁকেছি, যেটাই আমার এমআর কার্ভ সেটাই আমার এআর কার্ভ। তাহলে এখানেও আমি একটা এমসি কার্ভ আঁকবো। কেন আঁকবো? কেন এখানে এমসি? কারণ শর্ত কি? যেখানে এমআর আর এমসি দুজন একে অপরকে ছেদ করছে সেই বিন্দু থেকে আমার উৎপাদন করতে হবে। চলো, তাহলে এই বিন্দু থেকে আমি উৎপাদন করছি, নাম দিলাম OM2, OM2 নাম দিলাম, এবং এখানে এই পয়েন্টটার নাম দিলাম ডি। ওকে, এবং এখানে নাম দিলাম P2। আচ্ছা, তাহলে এই সিচুয়েশানে কি হচ্ছে? এখানে আমি একটা এসি আর এখানেও একটা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভ পাবো। তাহলে এখানে আমি একটা এসি কার্ভ আঁকি। দেখি তাহলে, আচ্ছা ডি পয়েন্টে আমার কি হচ্ছে? পয়েন্ট ডিতে আমার প্রফিট কিন্তু 0 হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে আমার কত পরিমাণ ইনকাম হবে সেটা পাবো আমরা রেভিনিউ কার্ভ থেকে, এবং কত পরিমাণ কস্ট বিয়ার করছি সেটা পাবো আমরা কস্ট কার্ভ থেকে। তাহলে OM2 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে কত পরিমাণ আমি রেভিনিউ পাচ্ছি, কোথা থেকে পাবো? অবভিয়াসলি রেভিনিউ কার্ভ থেকে। ঠিক, তাহলে কত পরিমাণ রেভিনিউ করছি সেটা হচ্ছে এই পুরোটা জায়গার ক্ষেত্রফল। তাহলে AR কতটা হচ্ছে আমার? OM2 DP পরিমাণ জায়গার ক্ষেত্রফল। ঠিক, আচ্ছা কতটা কস্ট বিয়ার করছি সেটা কোথা থেকে পাবো? অবভিয়াসলি অ্যাভারেজ কস্ট কার্ভ থেকে। তাহলে OM2 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে আমি কোথায় কস্ট খুঁজতে যাব? এসি কার্ভের ওপর। দ্যাট মিন্স আবারও এতটা জায়গারই ক্ষেত্রফল। তার মানে এখানে যেটাই আমার রেভিনিউ সেটাই আমার অ্যাভারেজ কস্ট কার্ভ। তার মানে অ্যাভারেজ কস্টও কত হচ্ছে? OM2 DP। তার মানে যা আমি ইনকাম করছি সেই পুরোটাই আমার খরচা করতে চলে যাচ্ছে। তার মানে এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি নো প্রফিট নো লস পজিশন, বা বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে যা পরিমাণ আমি ইনকাম করছি পুরোটাই আমি কস্ট বিয়ার করতে আমার চলে যাচ্ছে, আমার কোনো রকম এক্সট্রা কোনো প্রফিট হচ্ছে না। ক্লিয়ার? পরেরটাতেও আবার আমি এমআর কার্ভ এঁকেছি, এখানেও আমি একটা এমসি কার্ভ আঁকবো। এটা এমসি, এটা এমআর বা এআর দুটোই।
ঠিক, এবার এখানে আমি দুটো কস্ট কার্ভ আঁকবো, একটা হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ, একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভ। এখানে এঁকে নিলাম অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভ ইউ আকৃতির, এবং এটাও এঁকে নিলাম অ্যাভারেজ কস্ট কার্ভ। চল, তাহলে এখানে কি দেখাচ্ছে আমাকে, যেখানে এমসি আর এমআর একে অপরকে ছেদ করেছে সেই পয়েন্ট ধরে আমি উৎপাদন করব। উৎপাদনের পরিমাণ ও M3 এবং প্রাইস এখানে ধরে নিলাম P3। ঠিক, আচ্ছা, তাহলে যেখানে এভিসি এমসি বা এআর রেখাকে টাচ করেছে ওই পয়েন্টটার একটা নাম দিলাম ই পয়েন্ট। তাহলে এখানে ঘটনা কি হচ্ছে, ও M3 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কত পরিমাণ রেভিনিউ করছি সেটার থেকে মাইনাস করব কতটা আমি কস্ট বিয়ার করছি। ওকে, তাহলে M3 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কতটা আমার রেভিনিউ হবে সেটা খুঁজতে খুঁজতে যেতে হবে আমার কোন কার্ভে, এআর কার্ভে। তাহলে এআর এখানে কত পরিমাণ জায়গার ক্ষেত্রফল, OM3EP3। ক্লিয়ার? আচ্ছা, এতটা দ্রব্য উৎপাদন করতে গেলে আমি কস্ট কত বিয়ার করছি খুঁজতে খুঁজতে কোথায় যেতে হবে আমার, অবশ্যই কস্ট কার্ভ, এবিসি নয়, কোন কস্ট কার্ভে যেতে হবে, এসি। তার মানে এসিতে কেন যাব, কারণ ওখানে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটোই থাকবে। ঠিক আছে, এখানে নাম দিলাম আমি জে, এই পয়েন্টটার নাম দিলাম জে। আচ্ছা, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমি রেভিনিউ করছি এতটা বাট খরচা করছি এতটা। ঠিক, রেভিনিউ করছি এইটুকু, খরচা করছি এতটা। তার মানে এখানে আমি যতটা ইনকাম করছি তার থেকে খরচা আমি বেশি করছি, তাই না? তার মানে এটা আমার কোন পজিশন, এটা হচ্ছে আমার লসের পজিশন, যেখানে এআর লেস দ্যান এসি। তার মানে কস্ট আমার বড়, রেভিনিউ আমার ছোট। তার মানে এখানে এসি কতটা জায়গার ক্ষেত্রফল হবে, OM3, এখানে একটা নাম দিয়ে দিই আই জে, পরিমাণ জায়গার ক্ষেত্রফল। তাহলে ইকুয়াল টু আমার কি হচ্ছে, লস। তাহলে লস কোন জায়গাটুকু দেখাচ্ছে, এই জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে আমার লস। দ্যাট মিন্স P3EI, যে পরিমাণ জায়গার ক্ষেত্রফল হচ্ছে আমার লসের পয়েন্ট। তার মানে এই যে ই পয়েন্ট, এই ই পয়েন্টকে আমরা বলবো হচ্ছে শাট ডাউন পয়েন্ট, বা বাংলাতে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। কেন এটা উৎপাদন বন্ধের বিন্দু বলা হয় একটু ভালোভাবে বুঝবে। এটা কি বলা হচ্ছে, এভিসি, দ্যাট মিনস ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কাকে বলে, কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে যা কিছু দ্রব্য উৎপাদন বাড়ার সাথে সাথে যে ব্যয়গুলো বাড়ে, উৎপাদন কমার সাথে সাথে যে ব্যয়গুলো কমে। আমরা এক্সাম্পল স্বরূপ ধরতে পারি র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়ালের খরচা, আমি যতটা পরিমাণ ইনকাম করছি সেই পুরোটাই কি কার পেছনে খরচা হয়ে যাচ্ছে, র মেটেরিয়াল কেনার জন্য খরচা হয়ে যাচ্ছে। ঠিক, বাট এখানে এসি আছে, এসির ভেতরে কি আছে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টও ঢুকে আছে, তার সাথে সাথে ফিক্সড কস্টও ঢুকে আছে। এভিসি প্লাস ফিক্সড কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট মেটাতে গেলে, মানে ধরে নাও আমি যে দোকানটা ভাড়া নিয়ে কাজ করছিলাম সেই দোকানের বাড়ি ভাড়া দিতে গেলে আমি ওই ফার্ম থেকে যা ইনকাম করছি সেইটা দিয়ে আমি বাড়ি ভাড়া মেটাতে পারছি না। তাহলে সেটা মেটাতে গেলে আমায় কী করতে হচ্ছে, নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে, বা আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি সেভিংস থেকে। তার মানে উল্টে আমার লস হচ্ছে। ঠিক, তার মানে ই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেটাকে শাট ডাউন পয়েন্ট বলা হয়। দ্যাট মিনস যদি আমার প্রাইস মার্কেটে P3-র নিচে নেমে যায় তাহলে আমার রেভিনিউ আরও কম হবে, যেটা দিয়ে আমি আমার র মেটেরিয়ালের খরচা পর্যন্ত তুলতে পারবো না। তাই জন্য
P3 বিন্দুতে এসেও কোনো কোনো ফার্ম হয়তো উৎপাদন চালিয়ে যেতে পারে, বাট P3-র নিচে যদি কখনো প্রাইস নেমে যায় তাহলে কোনো ফার্ম উৎপাদন চালাবে না, তাই জন্য এই বিন্দুটাকে বলা হয় শাট ডাউন পয়েন্ট। ওকে, এই পুরো কনসেপ্টটার উপর ডিপেন্ড করে পরের টপিক দাঁড়িয়ে আছে, সেটাকে বলা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের সাপ্লাই কার্ভ কোথা থেকে পাওয়া যায় এবং কাকে বলে। দেখো এটা প্রাইস 0, এটা প্রাইস 1, এটা প্রাইস 2, এটা প্রাইস 3। এখানে আমি 4টে প্রাইস দিয়েছি এবং যেটা প্রাইস কার্ভ সেটাই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এআর আর এমআর কার্ভ। ওকে, আচ্ছা, যেখানে শর্ত অনুযায়ী কি হতে হবে, আমার এমআর ইকুয়াল টু এমসি হতে হবে। এখানে আমি একটা এমসি কার্ভ এঁকেছি এবং প্রত্যেকটা এমআর কার্ভ, তার মানে মার্কেটে কি হয়, আমি কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে আমি প্রাইস যদি অনেক কম নিই তাহলে আমার লস হবে। দ্যাট মিনস আমি আমার খরচা তুলতে পারবো না। কোন খরচা তুলতে পারবো না? খরচার মধ্যেও দুটো খরচা থাকে, ভ্যারিয়েবল কস্ট আর হচ্ছে টোটাল কস্ট, মানে টোটাল অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, এই টোটাল কস্টের কথা বলছি। ঠিক, তার মানে আমি প্রাইস কম থাকলে আমার কী পজিশানে আমি থাকবো, প্রাইস বেশি থাকলে তার মানে 1 2 3 যদি প্রাইস বাড়তে বাড়তে 2 বা 3-তে চলে যায় তাহলে আমি কী পজিশানে থাকবো, আমি সাপ্লাই দেবো কি দেবো না সম্পূর্ণ ডিপেন্ড করছে এই জিনিসটার উপর, একটু ভালো করে দেখবে। অবভিয়াসলি যদি আমি প্রাইস খুব কম পাই, মানে যখন যেখান থেকে আমি খরচাই তুলতে পারছি না, এমন পজিশানে আসলে আমি নিশ্চয়ই উৎপাদন চালাবো না। তাহলে আমি সাপ্লাই কোন পয়েন্ট থেকে দিতে পারবো? আমি এখানে দুটো কস্ট কার্ভ এঁকে নেব, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভ আর অ্যাভারেজ কস্ট কার্ভ। এটাকে এঁকে নিলাম এসি এবং এটাকে বললাম এভিসি, ভ্যারিয়েবল কস্ট। ঠিক, এই পয়েন্টটা কি, যেখানে একটু আগে বলেছিলাম যেটা এমআর ইকুয়াল টু এভিসি হবে সেটাকে বলা হবে শাট ডাউন পয়েন্ট, নাম দিলাম ই। ঠিক আগের 3টে ছকের মধ্যে যা যা আমি নাম দিয়েছিলাম সম্ভবত এটাই দিয়েছিলাম, দেখি শাট ডাউন পয়েন্টের নাম, হ্যাঁ ই দিয়েছিলাম। ওকে, আচ্ছা, যেখানে আমার এমআর ইকুয়াল টু এসি হবে সেই পয়েন্টের নাম দিলাম ডি, এই পয়েন্টের নাম দিলাম এফ এবং এই পয়েন্টের নাম দিলাম কে। ঠিক, এবার যখন মার্কেটে দাম চলছে OP0, এইটুকু পরিমাণ দাম চলছে, তখন দেখা যাচ্ছে আমি যে দ্রব্য উৎপাদন করছি, কত পরিমাণ দ্রব্য উৎপাদন করছি, OM1 পরিমাণ দ্রব্য। এই দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমি যতটা রেভিনিউ কামাচ্ছি ততটাই আমার ওনলি অ্যাভারেজ কস্ট মেটাতেই চলে যাচ্ছে, কারণ এখানে এমআর ইকুয়াল টু এবিসি হচ্ছে। ঠিক, অ্যাভারেজ কস্ট কার মেটাতেই চলে যাচ্ছে, মানে কস্ট মেটাতেই চলে যাচ্ছে, তার মানে শুধুমাত্র র মেটেরিয়ালই আমি খরচা করতে পারছি, বাড়ি ভাড়া দেওয়ার মতো আমার
ফার্মে অন্তত টাকা নেই, তাকে আমি পুরোটাই পার্সোনাল খরচ, দ্যাট মিন্স পকেট থেকে টাকা দিতে হচ্ছে। তাই জন্য এই পয়েন্টকে বলা হয় শাটডাউন পয়েন্ট। দ্যাট মিন্স যদি আমি কোনো কারণে P0 থেকে নিচে দাম ধার্য করি, তাহলে আমি এমন একটা ইনকামে পৌঁছাবো যখন আমি এই খরচাগুলোও মেটাতে পারবো না, পুরো খরচাটাই আমাকে বাড়ি থেকে মেটাতে হবে। তার মানে বাই চান্স যদি প্রাইস P0 নিচে নেমে যায়, আমি কিন্তু সেখানে আর উৎপাদন করা পছন্দ করব না, উৎপাদন বন্ধ করে দেবো। দ্যাট মিন্স আমি উৎপাদন করা পছন্দ করছি কোন পয়েন্ট থেকে? পয়েন্ট থেকে, রাইট? চলো, ঠিক তার ওপরে যদি আমার প্রাইস বেড়ে OP1 হয়ে যায়, এতটা প্রাইস বেড়ে যায়, তাহলে আমার কি হবে? যদি আমার প্রাইস বেড়ে OP1 হয়, তাহলে আমি ডি বিন্দুতে পৌঁছাবো। দ্যাট মিন্স আমি যত টাকা ইনকাম করছি সেই পুরোটা আমার টোটাল কস্ট বিয়ার করতেই চলে যাচ্ছে। তার মানে ডি বিন্দুতে আমি কত পরিমাণ দ্রব্য উৎপাদন করছি? OM2 পরিমাণ দ্রব্য। এই OM2 পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমার যতটা ইনকাম করছি সেই পুরোটাই সমস্ত খরচা বিয়ার করতে খরচা হয়ে যাচ্ছে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, ঠিক? তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার BEP পয়েন্ট, নো প্রফিট নো লসের পয়েন্ট। তার মানে এই পজিশনেও আমি উৎপাদন চালিয়ে যাব, দ্যাট মিন্স আমি সাপ্লাই দেব, ওকে। তার মানে এখনও আমি সাপ্লাই করছি, রাইট? এরপরে যদি দাম বেড়ে OP2 পরিমাণ হয়ে যায়, এতটা দাম বেড়ে যায়, তাহলে আমি কোন পজিশানে থাকবো? তাহলে আমি এমন একটা পজিশানে থাকবো এবং উৎপাদন আমি OM3 পরিমাণ করব। এতটা পরিমাণ উৎপাদন করতে গেলে আমার দেখা যাচ্ছে রেভিনিউ অনেকটা হচ্ছে, কস্ট তার থেকে অনেক কম থাকছে। তার মানে F পয়েন্টে আমি একটা প্রফিটে পৌঁছতে পারছি এবং এখানে অবশ্যই আমি উৎপাদন চালিয়ে যাব। আরও দাম বেড়ে যদি P3 হয়ে যায়, তাহলে আমি কি প্রচুর পরিমাণে ইনকাম করছি এবং এখানে প্রফিট মার্জিনটাও আমার অনেকটা বেশি, যেখানে আমি আমার ম্যাক্সিমাম উৎপাদনে পৌঁছাচ্ছি। দ্যাট মিন্স আমি দ্রব্য বেশি করে সাপ্লাই দিতে পারছি মার্কেটে, রাইট? তাহলে এটা যদি আমি একটা আলাদা গ্রাফে তুলে দিই, তাহলে কেমন দেখাবে? ওকে, আমি এই বিন্দু পাশের গ্রাফটাতে তুলে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? তাহলে এই বিন্দু ধরে আমি কত প্রাইসে কত পরিমাণ দ্রব্য দিচ্ছি? P0 প্রাইসে দিচ্ছি আমি OM1 পরিমাণ দ্রব্য সাপ্লাই, ঠিক? এই ডি পয়েন্টে কি হচ্ছে? আমি P1 দামে কত পরিমাণ দ্রব্য সাপ্লাই দিচ্ছি? OM2 পরিমাণ দ্রব্য। তার মানে এই জিনিসটাকেই, এই গ্রাফটাকে কিন্তু আমি পাশে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ওকে? আচ্ছা, এখানে কি হচ্ছে? আমি OP2 দামে আমি কত পরিমাণ দ্রব্য সাপ্লাই দিচ্ছি? পাশের গ্রাফ থেকে দেখো, OM3 পরিমাণ দ্রব্য, ঠিক? আর অ্যাট লাস্ট কে পয়েন্টে কি হচ্ছে? আমি OP3 দামে কত পরিমাণ দ্রব্য সাপ্লাই দেওয়া পছন্দ করছি? তার মানে OM4 পরিমাণ দ্রব্য। তার মানে আমরা সাপ্লাইয়ের সূত্রতেও পড়েছিলাম, যত বেশি দাম বাড়বে ফার্ম তত বেশি পরিমাণ সাপ্লাই দেওয়া পছন্দ করবে। এটা হচ্ছে আমার পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এটা হচ্ছে আমার F পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে কে পয়েন্ট। এই সমস্ত বিন্দুগুলোকে যুক্ত করে আমি কি পাবো? আমার সাপ্লাই কার্ভ পাবো, যেটা এখানেও দেখা যাচ্ছে। কীরকম কার্ভ? সাপ্লাই কার্ভ। কেমন দেখতে? ঠিক বিন্দু থেকে শুরু করে কে বিন্দু পর্যন্ত এই রেখাটাই আমি পাশের গ্রাফে দেখিয়েছি। বোঝাতে পারলাম? তাহলে আমার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে সাপ্লাই কার্ভ কাকে বলে? এমসি কার্ভ যেখানে এভিসি রেখা থেকে টাচ করে ওপরের দিকে উঠছে, শুধুমাত্র এমসি কার্ভের এই অংশটুকুকেই আমি সাপ্লাই কার্ভ বলবো, রাইট? পরের ভিডিওতে আমরা মনোপলি মার্কেট পড়ব।